নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, এখন তোমরাও তোমাদের জীবনে ঘটা বা কারো কাছ থেকে শোনা সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com এ। বন্ধুরা, আজ আমাদের গল্পটি উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে বসবাসকারী একজন ব্যক্তির সম্পর্কে, যার নাম সুকেশ। তাহলে আসুন এখন সুকেশের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি। তবে গল্প শুরু করার আগে যেমনটি আমি সবসময় বলি যে তোমরা অবশ্যই অনেক গল্প শুনেছ, তবে আমি আশা করি যে আজ আমাদের গল্পটি শোনার পরে তোমরা সত্যিই ভয় পাবে। আমি কেবল তোমাদের অনুরোধ করছি যে তোমরা যদি এই গল্পটি সম্পূর্ণরূপে শোনো তবে তোমরা সত্যিই অনেক উপভোগ করবে। এছাড়া তোমরা যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটি করার মাধ্যমে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম সুকেশ এবং আমি উত্তরাখণ্ডের একটি ছোট গ্রামের বাসিন্দা। কিন্তু বর্তমানে আমি সেই গ্রামে থাকি না, বরং আমি উত্তরাখণ্ডের একটি শহরে থাকি, সেই গ্রাম থেকে অনেক দূরে। আমি এখন কেন সেই গ্রাম থেকে এত দূরে থাকি এবং কেন আমি আপনাকে সেই গ্রামের নাম বলছি না, গল্পের পরেই তোমরা এসব জানতে পারবে। আমি যে ভয়াবহ গল্পটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা আমার জীবনের একটি অত্যন্ত ভয়াবহ ঘটনা সম্পর্কে। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে সেই ঘটনার পর আমি চিরতরে আমার গ্রাম ছেড়ে চলে যাই এবং আমি আর কখনো সেই গ্রামে ফিরে যাইনি। আজ সেই গ্রাম ছেড়ে চলে আসার প্রায় 20 বছর হয়ে গেছে। আর এই 20 বছরে সেই গ্রামে যাওয়া তো দূরের কথা, আসলে আমার বাড়িতে কেউ সেই গ্রামের নামও নেয় না। আসলে এই গল্পটি শুরু হয় আজ থেকে 20 বছর আগে, অর্থাৎ 2005 সালের দিকে। সেই সময় আমি আমার পরিবারের সাথে উত্তরাখণ্ডের একটি গ্রামে থাকতাম। সেই সময় আমাদের গ্রাম অনেক কোলাহল এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল। কিন্তু তার কয়েকদিন পর আমাদের গ্রামে একজন ব্যক্তি আসেন, যার আগমনের পর সেই গ্রামের সুখ সম্পূর্ণ উধাও হয়ে যায় এবং আজ আমাদের গ্রাম সম্পূর্ণ জনশূন্য হয়ে গেছে। এখন সেই গ্রামে খুব কম লোকই বাস করে এবং সেখানে যারা বাস করে তারা অনেক বয়স্ক, অর্থাৎ প্রায় সকল বৃদ্ধ মানুষই সেই গ্রামে বাস করে। তরুণেরা সেই গ্রামে থাকতে মোটেও পছন্দ করে না এবং বিশেষ করে যদি কারো বাড়িতে কোনো ছোট মেয়ে থাকে তাহলে সেই মেয়ের পরিবার 10-12 বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথেই তাকে গ্রাম থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। এখন আমি কেন বলছি যে কোনো ছোট মেয়েকে সেই গ্রামে রাখা হয় না অথবা 10-12 বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে তাকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে পুরো গল্পটি শোনার পরেই আপনি এটি জানতে পারবেন। কারণ এই গল্পের ভয়ের অনুভূতির সাথে সাথে আমাদের সমাজে চাপা পড়ে থাকা এমন অনেক খারাপ জিনিসও আপনার সামনে আসবে, যার কারণে কোথাও না কোথাও অনেক মানুষের জীবন জলাভূমিতে আটকে যাবে এবং মানুষ খারাপ জিনিসগুলি জানার পরেও চোখ বেঁধে সেই খারাপ জিনিসগুলি অনুসরণ করছে এবং এই ধরনের লোকেরা
আগামী প্রজন্মের জীবনকে বিপদে ফেলছে। আসলে যেমনটি আমি আপনাকে বলেছিলাম যে শুরুতে আমাদের গ্রামটি প্রচুর সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল। আমাদের গ্রামে প্রচুর কোলাহল ছিল। আগে গ্রামের সকল মানুষ সমৃদ্ধির সাথে বাস করত এবং কারোরই একে অপরের প্রতি কোনো শত্রুতা ছিল না। কিন্তু হঠাৎ করেই আমাদের গ্রামে একজন ব্যক্তি আসে, যার আগমনের পর আমাদের গ্রাম সম্পূর্ণভাবে এমন এক অন্ধকার ও কালো ছায়ার কোলে চলে যায়, যার ফলে আমাদের গ্রামে ধীরে ধীরে সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ার পথে। আসলে সেই সময় একজন তান্ত্রিক আমাদের গ্রামে আসে এবং সেই তান্ত্রিক নিজের ইচ্ছায় সেখানে আসেনি, বরং আমাদের গ্রামের একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছিল এবং সেই অসুস্থতার কারণে সেই মহিলা পাগল হয়ে গিয়েছিল। সে পাগল হয়ে যাওয়ার পর তার পরিবারের সদস্যরা মনে করেছিল যে হয়তো সে কোনো খারাপ জিনিসের প্রভাবে আছে, যার কারণে তাকে তা দূর করার জন্য একজন তান্ত্রিককে ডাকতে হবে। এই কারণে তার পরিবারের সদস্যরা সেই তান্ত্রিককে আমাদের গ্রামে নিয়ে আসে। কিন্তু যখন সেই তান্ত্রিক আমাদের গ্রামে আসে, তখন সে আমাদের গ্রামের সমৃদ্ধি এবং সেখানকার মানুষের জীবনযাত্রা দেখে তাদের বলে যে তার এই পরিবেশ পছন্দ হয়ে গেছে। সেই গ্রামের স্টাইল এবং ভালো পরিবেশ দেখে সে সেই জিনিসগুলির প্রতি আকৃষ্ট হয় এবং তারপর সে আমাদের গ্রামে থাকতে শুরু করে। ধীরে ধীরে শুরুতে সবাই এটাকে খুব অদ্ভুত মনে করত, কিন্তু তারপর সবাই এতে অভ্যস্ত হয়ে গেল। আর এখন সে আমাদের গ্রামে থাকার প্রায় 1 বছর হয়ে গেছে। এখন এর সাথে সাথে আমি আপনাকে গল্পের অন্য দিকটিও বলবো। সেই সময় আমাদের গ্রামে একজন বড় মনসুবদার ছিলেন, যার পরিবার আমাদের গ্রামে খুব ধনী ছিল আর তাদের অনেক কারখানা ও কলকারখানা ছিল। আমাদের গ্রামে তাদের একটি বড় প্রাসাদও ছিল, যেখানে পুরো পরিবার খুব ভালো এবং সুখে বসবাস করত। তারা ধনী ছিল, কিন্তু এর অর্থ এই নয় যে তারা অহংকারী ছিল, বরং তারা গ্রামের প্রতিটি মানুষকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করত। যখনই গ্রামের কোনো ব্যক্তির টাকার প্রয়োজন হতো, তখনই সে তাদের কাছে টাকা চাইতে যেত। কিন্তু তারা এমনও ছিল না যে তারা তাকে যা চাইতো তা বিনামূল্যে দিত, বরং তারা সেই ব্যক্তিকে সুদে টাকা দিত। এতে সেই ব্যক্তির সমস্যার সমাধান হতো এবং সে সুদের পরিমাণও পেত। এইভাবে যখনই গ্রামের কারো উপর কোনো আর্থিক সংকট আসতো, সে মনসুবদারের কাছে যেত, কারণ সে জানতো যে সে সেখানে থেকে হতাশ হয়ে ফিরে আসবে না। মনসুবদারের 2টি ছেলে ছিল। এক ছেলে বেশ বড় হয়ে গিয়েছিল এবং তার অনেক আগেই বিয়ে হয়েছিল এবং তারও সন্তান ছিল, অর্থাৎ মনসুবদারের নাতি নাতনি ছিল। কিন্তু দ্বিতীয় ছেলেটি যে ছোট ছিল, সে বয়সে একটু ছোট ছিল, যার কারণে তার বিয়ে হতে কিছুটা সময় লেগেছিল। কিন্তু যখন সেই তান্ত্রিক আমাদের গ্রামে আসার প্রায় 6 মাস হয়ে গেল, সেই সময়ের মধ্যে সেই মনসুবদারজি সেই ছোট ছেলের বিয়েও ঠিক করেছিলেন এবং সেই ছেলের বিয়ে কাছাকাছি অন্য গ্রামে ঠিক করেছিলেন এবং তারপর তার বিয়েও নির্ধারিত তারিখে হয়েছিল। এই অনুষ্ঠান শুরু না হওয়া পর্যন্ত আমাদের গ্রামে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ের কয়েকদিন পরে যখন সেই তান্ত্রিক তাদের বাড়িতে পৌঁছায়, তখন প্রথমবারের মতো সেই ছোট ছেলের স্ত্রীকে দেখতে পায়। সেই ছোট ছেলের স্ত্রী এত সুন্দরী ছিল যে তুমি তাকে চিত্তরের মহান রানীর সাথে তুলনা করতে পারো। সেই ছেলের স্ত্রীও ততটাই সুন্দরী ছিল। তার সদ্য বিয়ে হয়েছিল। এখন এত সুন্দরী মহিলা দেখে তান্ত্রিক তার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং এখন যে কোনো মূল্যে তাকে বিয়ে করতে চায়। তাই আমি তোমাকে বলি যে যেদিন থেকে তান্ত্রিক আমাদের গ্রামে থাকতে শুরু করেছিল, সেদিন থেকে সে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে আটা চাইতো এবং তারপর সে কেবল সেই আটা দিয়েই তার খাবার খেত। অর্থাৎ সে গ্রাম থেকে আনা আটা দিয়েই তার খাবার রান্না করত। সেদিনও সে সেই মনসুবদারের বাড়িতে আটা আনতে গিয়েছিল
কিন্তু যখন সে মনসুবদারের বাড়িতে আটা আনতে গেল, তখন প্রথমবারের মতো সেই ছোট ছেলের স্ত্রীকে ঘরের বাইরে কিছু কাজ করতে দেখল এবং সেদিন প্রথমবারের মতো তার নোংরা চোখ সেই মহিলার উপর পড়ল এবং সেই মহিলাকে দেখার সাথে সাথেই সে তার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেল যে সে যে কোনো মূল্যে তাকে পেতে চাইল। সেই সময় সে সেখান থেকে আটা নিয়ে চলে গেল। কিন্তু দিন শেষ হওয়ার সাথে সাথে এবং রাত হওয়ার সাথে সাথে তান্ত্রিক রাতে গোপনে মনসুবদারের বাড়িতে গেল এবং রাতের অন্ধকারে সে তাদের বাড়িতে প্রবেশ করল। এখন সে ছোট ছেলের স্ত্রী যে ঘরে ঘুমিয়েছিল, এখানে একটা কথা বলে রাখি, সেই তান্ত্রিক কোনো সাধারণ তান্ত্রিক ছিল না, বরং তার অনেক তন্ত্রবিদ্যা জানা ছিল, যার সাহায্যে সে যে কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত। যখন মহিলাটিও দুর্ভাগ্যবশত ছিলেন যে তিনি সেই সময় তার ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু সেই ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই সেই তান্ত্রিক তার তন্ত্রবিদ্যা দিয়ে সেই মহিলাকে নিজের দিকে আকৃষ্ট করে এবং তারপর তার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে এবং তাকে নিয়ন্ত্রণ করার পর তিনি তাদের ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু সেই তান্ত্রিক তাদের ঘর থেকে বেরিয়ে আসার পর কিছুক্ষণের মধ্যেই সেই মহিলাটিও সেই তান্ত্রিকের দিকে যেতে শুরু করে। রাতের সেই ঘন অন্ধকারে কেউ জানতে পারেনি সে তান্ত্রিক সেই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছে। তবে আমি আপনাকে এখানে বলতে চাই যে যেদিন থেকে সেই তান্ত্রিক আমাদের গ্রামে থাকতে শুরু করেছিল, সেদিন থেকেই সে আমাদের গ্রামের পিছনের পাহাড়ের চূড়ায় তার ঘর তৈরি করেছিল। আসলে আমাদের গ্রামটি একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল এবং পুরো গ্রামে প্রায় 15 থেকে 1600 ঘর ছিল এবং তারা সবাই একই দিকে ছিল। বাড়িগুলো সেই পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল এবং যখন সেই তান্ত্রিক আমাদের গ্রামে থাকতে শুরু করে, তখন সে সেই পাহাড়ের একটি কুঁড়ে ঘরে তৈরি করে সেখানে বসবাস করতে থাকে, কারণ গ্রামবাসীরা তাকে গ্রামে থাকতে বারণ করেছিল, কারণ তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে রাতের বেলায় ভুলেও, এমনকি দিনের বেলায় যদি কেউ তার মুখ দেখে তাহলে সে ভয় পেয়ে সেখানেই মারা যাবে। অর্থাৎ সেই মহিলাদের মতো মাথায় লম্বা চুল রাখত এবং সর্বদা মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাক পরত, যার কারণে চেহারা আরও ভয়ঙ্কর দেখাতো। এখন সেই রাতের ঘন অন্ধকারে সে সেই মহিলাকে নিজের দিকে আকর্ষণ করে এবং তাকে সেই পাহাড়ের চূড়ায় তার কুঁড়ে ঘরে নিয়ে যায়। কুঁড়ে ঘরে নিয়ে যাওয়ার পর সে তার ইচ্ছা পূরণ করে, কিন্তু তার সম্মতি ছাড়াই সেখানে তার সাথে অন্যায় আচরণ করে। কিন্তু পরের দিন সকালে সূর্যের রশ্মি বের হওয়ার সাথে সাথেই সেই তান্ত্রিক সেই মহিলার উপর কালা জাদুর প্রভাব শেষ হয়ে যায় এবং মহিলাটি তার সম্মোহন থেকে বেরিয়ে আসে। তার সম্মোহন থেকে বেরিয়ে আসার সাথে সাথেই সে নিজেকে সেই তান্ত্রিকের কুঁড়ে ঘরে আবিষ্কার করে। কিন্তু সেই তান্ত্রিকের কুঁড়ে ঘরে নিজেকে যে অবস্থায় দেখতে পায় তা দেখে সে বুঝতে পেরেছিল যে তান্ত্রিক তার সাথে কিছু ভুল করেছে। এবং প্রথম কথা হলো, সে রাতে এই তান্ত্রিকের কুঁড়ে ঘরে কিভাবে এলো। যখন মহিলাটি সন্দেহ করে যে সে নিজের ইচ্ছায় নয় বরং অন্য কিছুর প্রতি আকৃষ্ট হয়ে এই তান্ত্রিকের কুঁড়ে ঘরে এসেছে, তখন সে এটা বুঝতে পেরে খুব রেগে যায় এবং কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে তান্ত্রিক কুঁড়ে ঘরের বাইরে বসে আছে। তান্ত্রিককে কুঁড়ে ঘরের বাইরে বসে থাকতে দেখে সে তান্ত্রিকের উপর চিৎকার করতে শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে এমন কেন করলে। তখন তান্ত্রিক তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে, কিন্তু ততক্ষণে মহিলাটি লজ্জায় এবং অনুশোচনায় পাহাড় থেকে লাফিয়ে পড়ে এবং পাহাড় থেকে পড়ে যাওয়ার সাথে সাথে তার মাথা থেতলে যায় এবং মহিলাটি সেখানেই মারা যায়। সকালবেলা মনসুবদার বাড়ির সবাই জানতে পারে যে ছোট ছেলের নবজাতক পুত্রবধূ বাড়ি থেকে নিখোঁজ। প্রথমে সবাই ভেবেছিল যে সে হয়তো নিজের ইচ্ছায় পালিয়েছে, কিন্তু মনসুবদার মোটেও নিশ্চিত ছিল না যে
সে নিজের ইচ্ছায় পালিয়েছে, কারণ সে যে পরিবার থেকে সেই মেয়েটিকে তার ছেলের সাথে বিয়ে দিয়েছিল সে একটি ধনী পরিবার ছিল এবং সেই বাড়ির একটি মেয়ে কখনো এমন কাজ করতে পারে না। মনসুখদার এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত ছিল। এখন কিছুক্ষণের মধ্যেই এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে যে মনসুখদারের ছোট ছেলের পুত্রবধূ তার বাড়ি থেকে নিখোঁজ। কিন্তু তারপর যখন লোকেরা সকালে সেই পাহাড়ের দিকে যায় তখন তারা দেখতে পায় যে পাহাড়ের পাদদেশে কিছু একটা পড়ে আছে। সেখানে এক মহিলার মৃতদেহ পড়ে আছে, যার উপর ওই গ্রামের বেওয়ারিশ কুকুরেরা আক্রমণ করছে। তারা যখন এর কাছে গিয়ে দেখে তখন তারা দেখতে পায় যে এটি একজন মহিলার মৃতদেহ। সেই মৃতদেহ দেখে তারা বুঝতে পারে যে এই মহিলাটি অবশ্যই এই পাহাড় থেকে লাফিয়ে মারা গেছেন, কারণ সেই সময় তার মাথা সম্পূর্ণ থেতলে গিয়েছিল। তারপর গ্রামের লোকেরা গিয়ে মনসুখদারকে এই কথা বলে এবং তাকে বলেন যে গ্রামের বাইরের পাহাড়ের পাদদেশে এক মহিলার মৃতদেহ পড়ে আছে এবং তার মাথা সম্পূর্ণ থেতলানো। এই কথা শুনে মনসুখদার এবং তার ছোট ছেলে সেই লোকেদের সাথে সেই পাহাড়ের পাদদেশে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান যে তিনি সেই ছেলের স্ত্রী। এটি দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং তারা অঝরে কাঁদতে শুরু করে। কিন্তু তারপর কয়েকদিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তার শেষকৃত্য সম্পূর্ণ হয় এবং শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু কেউ ভাবে না যে সেই মহিলা কি হয়েছিল, কেন মহিলার মৃতদেহটি সেখানে পড়েছিল এবং সেই মহিলা সেই পাহাড়ের চূড়ো থেকে কি আনতে গিয়েছিল, যার কারণে সেখান থেকে পড়ে তার মাথা ফেটে গিয়েছিল এবং সে সেখানে মারা গিয়েছিল। এর কয়েকদিন পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু কয়েকদিন স্বাভাবিক থাকার পর আমাদের গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম দিকে একদিন যখন গ্রামের এক ব্যক্তি বাইরে থেকে কাজ শেষ করে সন্ধ্যায় গ্রামে আসছিলেন, গ্রামে আসার সময় তিনি পথে এমন একটি ছায়া দেখতে পান যে তা দেখে তিনি ভয় পেয়ে যান এবং ভয়ে গ্রামের ভেতরে ছুটে যান। আর সে সবাইকে বলে যে গ্রামের প্রবেশ করার সময় সে এমন কিছু দেখতে পায় যা খুবই ভয়াবহ ছিল। কিন্তু সেই সময় সে এত ভয় পেয়ে গিয়েছিল যে গ্রামবাসীদের ঠিক মতো বলতে পারছিল না যে সে কি দেখেছে। তার কয়েকদিন পর মানুষ একটা জিনিস লক্ষ্য করে যে সেই পাহাড়ে বসবাসকারী তান্ত্রিক এখন গ্রামে ভিক্ষা করতে আসছে না এবং কয়েকদিন ধরে তাকে কেউ দেখতেও পায়নি। এই ঘটনার পর সবাই তার কথা বলতে শুরু করে, কিন্তু কয়েকদিন পর গ্রামে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে এবং সেই গন্ধ সেই পাহাড় থেকে আসছিল। গ্রামবাসীরা দেখতে পেয়েছে যে গত 2-4 দিন ধরে তান্ত্রিকের কুটির যেখানে ছিল সেখান থেকে গন্ধ আসছিল, আর সেখানে ঈগল আর কাকের ঝাঁক প্রচুর উঠতে দেখা গিয়েছিল। এই জিনিস দেখে লোকেরা সন্দেহ করেছিল যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে। তাই গ্রামের কিছু লোক একসাথে পাহাড়ের উপর অবস্থিত তান্ত্রিকের কুটিরের দিকে গেল। কিন্তু তান্ত্রিকের কুটিরের দিকে যাওয়ার সাথে সাথেই সেখানকার দৃশ্য দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। দিনের বেলাতেও ভয়ে তাদের ঘাম ঝরতে লাগলো, কারণ সেই সময় তারা এমন কিছু দেখেছিল যা দেখে কেউ ভয়ে কাঁপবে। আসলে তারা দেখতে পেল যে সেই তান্ত্রিকের মৃতদেহটি সেই কুড়ে ঘরের বাইরে বাবলা গাছে ঝুলছে এবং সেই তান্ত্রিকের মৃতদেহটি কোনো সাধারণ মৃতদেহের মতো ছিল না, বরং একজন মহিলার মতো লম্বা চুলের একটি ছোট ফাঁস দিয়ে ঝুলছিল। এটি দেখে সবাই খুব ভয় পেয়ে গেল এবং ভাবছিল যে তান্ত্রিকের সাথে কে এমন করতে পারে। কিন্তু তার মৃত্যুর পর আমাদের গ্রামে কি ঘটছে তা দেখে লোকেরা ভীতু হয়ে গেল, কারণ সেই লোকটির পরে আরও অনেক লোক যখন একা ছিল তখন গ্রামের বিভিন্ন জায়গায় কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছিল, কিন্তু
এখনো পর্যন্ত সেই জিনিসটিকে স্পষ্টভাবে কেউ দেখেনি। একদিন আমি গ্রামের বাইরে আমার দিদিমার বাড়িতে গিয়েছিলাম এবং যখন আমি আমার দিদিমার বাড়িতে গিয়েছিলাম তাই ফিরে আসতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। এই কারণেই যখন আমি আমার গ্রামে বাস স্ট্যান্ডে পৌঁছালাম ততক্ষণে দিন শেষ হয়ে গিয়েছিল এবং চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। এবং তারপর কিছুক্ষণ পরে যখন আমি সেই স্ট্যান্ড থেকে আমার গ্রামের দিকে হাঁটছিলাম তখন সেখানকার পুরো পরিবেশ অন্ধকারে ডুবে গিয়েছিল এবং এখন আমার চারপাশে আমি অন্ধকার এবং ঘন লম্বা গাছ দেখতে পাচ্ছিলাম। আসলে আমাদের গ্রামে আসার আগে গ্রামে পৌঁছানোর জন্য আমাদের মূল রাস্তা থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হতো এবং মূল রাস্তা থেকে 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটার পরেই আমাদের গ্রামের বাড়িগুলি দেখা যেতে শুরু করত। কিন্তু সেই 1 থেকে 1.5 কিলোমিটার পথটি দেখতে খুব ভয়ঙ্কর ছিল, কারণ সেই পথটি একটি পাহাড়ের পাশে তৈরি হয়েছিল এবং সেই পাহাড়ের এক পাশে খুব লম্বা গাছ ছিল এবং অন্য পাশে একটি খুব গভীর খাদ ছিল যা রাতে খুব ভয়ঙ্কর দেখাতো। সেদিন যখন আমি সেই স্থান থেকে নেমে আমার গ্রামের দিকে দ্রুত হাঁটছিলাম তখন হঠাৎ আমার দ্রুত পদক্ষেপের সাথে সাথে আমার পিছন থেকে অন্য কারো দ্রুত পদক্ষেপের শব্দ শুনতে পেলাম। সেই শব্দ শোনার সাথে সাথেই আমি হঠাৎ থেমে গেলাম। এখন আমি ইতিমধ্যে গ্রামের লোকেদের কাছ থেকে সেই ভয়ঙ্কর গল্প শুনেছি এবং যখন হঠাৎ আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল তখন সেই জিনিসগুলি আমার মনে পড়ে যাচ্ছিল এবং এমন পরিবেশে সেই জিনিসগুলি মনে পড়ার সাথে সাথে আমি খুব ভয় পেয়ে যাই। কিন্তু থামার সাথে সাথেই আমার পেছন থেকে অন্য কারো পায়ের শব্দ থেমে যায়। জিনিসটা থামার সাথে সাথেই আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করি এবং আবার সেই পায়ের শব্দ শুনতে পাই। এবার হঠাৎ থামার পরিবর্তে হাঁটতে হাঁটতে পিছনে ফিরে তাকালাম এবং পিছন ফিরে তাকাতেই আমার চোখের সামনে কিছু একটা দেখতে পেলাম যা দেখে আমার খুব খারাপ লাগছে এবং ভাবতে শুরু করলাম যে আজ আমার সাথে কি হচ্ছে। কারণ আমি পিছন ফিরে তাকাতেই আমার সামনে একটা কালো ছায়া এসে হাজির হলো। আমি পাহাড় বেয়ে নেমে রাস্তার কাছে আসছিলাম কিন্তু সেই সময় আমি তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। আমি জিনিসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু যখন আমি জিনিসটার দিকে তাকাচ্ছিলাম ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু যখন সেই কালো ছায়াটি ধীরে ধীরে পাহাড় বেয়ে প্রধান রাস্তার দিকে নেমে আসছিল তখন তার ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এটি একটি মহিলার মতো দেখাচ্ছে। আমার একটু কাছে আসার সাথে সাথেই আমি দেখতে পেলাম যে আরও একটি ছায়া আছে, কিন্তু সেই সময় অন্ধকারে তার মুখটি আমার কাছে খুব ভয়ঙ্কর লাগছিল। তার মুখ সম্পূর্ণ থ্যাতলানো ছিল এবং আমি দেখতে পাচ্ছিলাম যে তার মাথা সম্পূর্ণ রক্তে ভরা ছিল আর তার শরীর সম্পূর্ণ পচে গেছিল। জিনিসটি দেখার সাথে সাথেই আমি বুঝতে পারলাম যে আজ আমি খুব খারাপ কিছুর খপ্পরে পড়েছি এবং হয়তো আজ আমি এখানেই মারা যাব। কিন্তু সে আমার কাছে আসার সাথে সাথেই প্রথমে তার একটি হাত দিয়ে আমাকে তার দিকে ইশারা করলো এবং তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। সেই সময় সেই রাতের ঘন অন্ধকারে তার হাসি আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়েছিল। এটি ভয়ঙ্কর দেখাচ্ছিল কারণ তার মুখের রক্তের সাথে তার ঠোঁটের লাল লিপস্টিকও সেই অন্ধকার রাতে তার হাসিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। কিন্তু হঠাৎ সে বাতাসের ঝাপটার মতো আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং রাস্তায় পড়ে যাওয়ার পর সে আমার উপর বসে পড়ে এবং আমি তার ভয়ঙ্কর মুখটি খুব স্পষ্ট দেখতে পাই। কিন্তু তার মাথা থেকে ক্রমাগত রক্তের ফোঁটা টপ টপ করে পড়ছে এবং সেই রক্ত তার মুখে নদীর মতো ছোট ছোট ধারায় প্রবাহিত হচ্ছিল, যা সেই সময় তার মুখকে আরো ভয়ঙ্কর করে
করে তুলেছিল। এখন যখনই সে আমার উপরে বসে সে প্রথমবারের মতো কিছু বলে, সেই সময় সে আমার ঘাড় ধরেছিল এবং সে আমার বুকে বসেছিল। আমার ঘাড় ধরে সে আমাকে বলেছিল যে সে এই গ্রামের সমস্ত পুরুষদের মেরে ফেলবে, কারণ নারীদের প্রতি কোনো শ্রদ্ধা নেই তাদের। তোমরা আমাকে এই অবস্থায় ফেলেছ। যদি তোমরা আমার প্রতি খারাপ আচরণ না করতে, তাহলে আমি আজ এই অবস্থায় থাকতাম না এবং আমাকে এভাবে ঘুরে বেড়াতে বাধ্য করা হতো না। তার মুখ থেকে এই কথাগুলো শুনে আমি বুঝতে পারছিলাম না সে কি বলছে, কিন্তু তারপর যখন আমি সাহস সঞ্চয় করে কিছু বলার চেষ্টা করলাম, তখন আমি কিছু বলার আগেই সে অদ্ভুতভাবে গর্জে উঠল এবং আমাকে বলল, তুমি আমাকে কেন ভুলে গেলে? আমি সেই ব্যক্তি যাকে তোমরা কয়েকদিন আগে সেই পাহাড় থেকে লাফিয়ে মরতে বাধ্য করেছিলে। এখন তার মুখ থেকে এই কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল এবং আমি বুঝতে পারলাম সে মনসবদারের ছোট ছেলের বউয়ের কথা বলছিল। সে যা বলতে চেয়েছিল তা হলো যে সে মনসবদারের ছোট ছেলের বউ। সে কয়েকদিন আগে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল। তার মুখ থেকে এই কথাগুলো শোনার পর আমি সত্যি এতটাই ভয় পেয়ে গেলাম, কিন্তু তাকে আমার উপর বসে থাকতে দেখে আমি বুঝতে পারলাম যে আজ আমার মৃত্যু নিশ্চিত, কারণ সে আমাকে তার শিকার বানিয়েছে এবং এখন সে কোনো মূল্যে আমাকে ছেড়ে দেবে না। কিন্তু সেই সময় সে আমাকে আরও বলে যে সেদিন সেই তান্ত্রিকের কারণে এবং তোমাদের কারণে আমি মরতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন আমি এই গ্রামের কোনো পুরুষকে রেহাই দেব না এবং সবাইকে মেরে ফেলব। সেই সময় সে আমার সাথে কিছু করার আগে আমি আমার পেছন থেকে একটি আলো আসতে দেখি এবং সেই আলো অন্য কোনো কিছুর নয়, বরং আমাদের গ্রামের সেই মনসবদারের গাড়ির, যে সেই সময় কোথাও থেকে তার গ্রামে ফিরছিল। সেই মহিলার ভয়ঙ্কর আত্মা যখন সেই গাড়িটি আমাদের দিকে আসতে দেখল, তখনই সেই মহিলার ভয়ঙ্কর আত্মা হঠাৎ করে আমার উপর থেকে বাতাসে লাফিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। সেই সময় যখন মনসবদার হঠাৎ আমাকে সেই মোড়ের রাস্তায় পড়ে থাকতে দেখে, হঠাৎ তার গাড়ি থামালো এবং গাড়ি থামানোর পর সে আমার দিকে নেমে এলো। সেই সময় আমি খুব ঘাবড়ে গেলাম। সেই সময় আমার মুখ থেকে শুধু একটাই কথা বের হচ্ছিল, সে সে সবাইকে মেরে ফেলবে। ছোটলালের পুত্রবধূ ফিরে এসেছে, ছোটলালের পুত্রবধূ ফিরে এসেছে, সে সবাইকে মেরে ফেলবে। এই কথা শুনে মনসবদার খুব অবাক হয়ে গেল যে আমি কি বলছি, কিন্তু সেই দিনের পর থেকে আমার মতো গ্রামের বাকি লোকেদের সাথেও একই রকম ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে শুরু করে এবং সেই দুর্ঘটনায় যাদের ভাগ্য খারাপ ছিল, অর্থাৎ সেই ভয়ঙ্কর আত্মা সেই লোকেদের শিকার করার পূর্ণ সুযোগ পেয়েছিল। তাই গ্রামের বিভিন্ন জায়গায় অদ্ভুত রহস্যময় উপায়ে সেই লোকেদের মৃতদেহ পাওয়া যেতে শুরু করে এবং সে কেবল গ্রামের পুরুষদেরই তার শিকার বানাচ্ছিল। এখন সেই তান্ত্রিকের সাথে গ্রামে প্রায় 7 থেকে 8 জন মারা গিয়েছিল এবং এই ঘটনাটি ঘটার পর গ্রামবাসীরা খুব ভয় পেয়ে গিয়েছিল। গ্রামবাসীদের মধ্যে একটা ভয়ের পরিবেশ ছিল এবং সূর্যাস্তের পর কোনো পুরুষ তার ঘর থেকে বের হতো না। কিন্তু যখন কোনো পুরুষ তার ঘর থেকে বের হতো না, তখন সেই মহিলার ভয়ঙ্কর আত্মা রাতে ঘুমের মধ্যে লোকেদের বাড়ি থেকে তুলে নিয়ে যেতে শুরু করলো এবং যেভাবে তান্ত্রিক তাকে তার জালে আটকে ঘুমের মধ্যে সেই পাহাড়ে নিয়ে গিয়েছিল, এখন সেই ভয়ঙ্কর আত্মাও ঘুমের মধ্যে লোকেদের নিজের দিকে আকৃষ্ট করে সেই পাহাড়ে নিয়ে যেতে শুরু করে এবং এখন গ্রামের বিভিন্ন জায়গা থেকে মৃতদেহ খুঁজে পাওয়ার পরিবর্তে গ্রামের সেই পাহাড়ের চূড়ায় মানুষের মৃতদেহ পাওয়া যেতে শুরু করে। যখন একজন লোক তার ঘর থেকে নিখোঁজ হয় এবং 3-4 দিন ধরে বাড়ি ফিরে না আসে, তখন লোকেরা বুঝতে পারে যে অবশ্যই তাদের সেই পাহাড়ে গিয়ে একবার দেখা উচিত, কারণ লোকেরা নিশ্চিত ছিল
যে সম্ভবত তার মৃতদেহ সেখানেই পাওয়া যাবে। যখন আমাদের গ্রামে প্রায় 2-3 মাস ধরে এই ঘটনা ঘটতে শুরু করে, তখন ধীরে ধীরে গ্রামের প্রায় সব যুবক গ্রাম ছেড়ে চলে যায় এবং আমিও তাদের মধ্যে একজন ছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আর কখনো সেই গ্রামে ফিরে যাইনি এবং আমরা সেই গ্রাম সম্পর্কে কোনো আলোচনাও করি না। শোনা যায় যে আজও সেই ভয়ঙ্কর আত্মার ছায়া সেই গ্রামে রয়েছে এবং সেই মহিলার ভয়ঙ্কর আত্মার সাথে সেই তান্ত্রিকের দুষ্টু আত্মাও কয়েকদিন পর সেই গ্রামে ঘুরে বেড়াতে শুরু করে এবং সেই তান্ত্রিকের আত্মা সেই গ্রামের মেয়েদের এবং মহিলাদের পেছনে ঘোরাফেরা করতে শুরু করে। এই কারণে গ্রামের লোকেরা ছোট মেয়েদের চিরতরে গ্রাম থেকে দূরে পাঠিয়ে দিত, যেখানে সেই তান্ত্রিকের ভয়ঙ্কর ছায়া এবং সেই মহিলার দুষ্টু আত্মা পৌঁছাতে পারত না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। কেমন লাগলো তোমাদের এবং তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আর এখন তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া বা তোমাদের কারো কাছ থেকে শোনা সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যিভৌতিককাহিনী@gmail.com-এ। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।